নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজতে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। নতুন বছরে পর্যটকের ঢল টাকিতে। সবলা মেলার উদ্বোধন কাটোয়ায়। বহুতল আবাসনে আগুন। ভক্তদের ভিড় কল্যাণেশ্বরী মন্দিরে। রক্তদান শিবির গঙ্গারামপুরে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব। আসছে বিস্তারিত খবরে। নতুন বছরে পর্যটকের ঢল টাকিতে। 2023-এর বিদায়ের পর অনেক আশা নিয়ে 2024 পদার্পণ করেছে। তাই 2024-এর নতুন বছরের নতুন সূর্য দেখতে পর্যটকের ঢল নামল বসিরহাটের টাকি পর্যটন কেন্দ্রে। আজ 1 জানুয়ারির সকাল থেকেই বাস, প্রাইভেট গাড়ি ও ট্রেন সহ একাধিক যানবাহনে বসিরহাট, বারাসাত ও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক একে একে ভিড় জমাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তের এই ছোট্ট শহর টাকি পর্যটন কেন্দ্রে। ভীষণ ভালো লাগছে, সবাই মিলে এসছি, বন্ধু বান্ধবরা মিলে আনন্দ করতে, খুবই ভালো লাগছে। ভীষণ খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এখন লঞ্চে করে ঘুরতে যাব, বাংলাদেশ দেখবো, এক্সাইটমেন্ট। এখান থেকে দেখবো বাংলাদেশ। ভীষণ ভালো, কোনোদিনও যাইনি, দূর থেকে উপভোগ করব। সকাল থেকেই চলছে দেদার পিকনিক, খাওয়া দাওয়া, নৌ ভ্রমণ, সঙ্গে নাচ গান এবং ভরপুর আনন্দ। বছরের প্রথম দিনটিকে আগত পর্যটকেরা একেবারে চেটে পুটে উপভোগ করছেন টাকিতে। কলকাতা থেকে এসেছি গতকাল, খুব ভালো লাগছে। দেখলাম এই গঙ্গার ঘাট, ওই টাকির ওপারে বাংলাদেশ, মিনি সুন্দরবন, তারপরে এই মালদ্বীপ রিসর্ট, ওগুলো দেখেছি, ভালো লেগেছে। আমরা গতকাল এসেছি। আর কি বলবো, সবাই এসছে, আনন্দ ফুর্তি হচ্ছে, ভালোই লাগছে। পাশাপাশি যেভাবে পৌষের মাঝে আবার শীত নতুন করে কামড় বসিয়েছে, তা বাড়তি মাত্রা যোগ করছে আগত পর্যটকদের মধ্যে। নতুন বছরের নতুন আশা নিয়ে পর্যটকেরা ভিড় জমিয়েছেন টাকির গোলপাতা জঙ্গল, পুবের বাড়ি, রাজবাড়ি ঘাট ও ঘোষবাবুর ঘাটের মতো বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে। ভারতের পর্যটন মানচিত্রে টাকি যে এখনো বহাল তবিয়তে তার নাম বজায় রেখেছে, সে কথা বলাই বাহুল্য। ওই বললাম একটু সকালবেলায় জাস্ট বাড়ি থেকে একটু রেডি ফেডি হয়েই টাকিতে এলাম। এখানেই ঘুরবো, লাঞ্চ টাঞ্চ এখানেই করবো, করে তারপরে বাড়ির দিকে যাবো। রাত্রিবেলায় ফ্যামিলি পিকনিক আছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সবলা মেলার উদ্বোধন কাটোয়ায়। শনিবার পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার শুভ উদ্বোধন হলো কাটোয়া কেডি হাই স্কুলের মাঠে। মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ সভাপতি গার্গী নাহা, কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে, সাংসদ সুনীল মণ্ডল, বিধায়ক শম্পা ধারা, বিধায়ক অপূর্ব চৌধুরী সহ অন্যান্যরা। জেলার সবলা মেলা এইবার তৃতীয় বর্ষে পদার্পণ করল। এই মেলায় মোট 84টি স্টল রয়েছে। জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছিলেন কাটোয়া কেটি হাই স্কুলের মাঠে। মেলার স্টলগুলি ঘুরে দেখলেন মন্ত্রী শশী পাঁচা। গত বছর মেলা থেকে প্রায় 26 লক্ষ টাকার জিনিস কেনা বেচা হয়েছিল, তবে এই বছর বেশি টাকার জিনিস কেনা বেচা হবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। জেলার মেলা যেটা কাটোয়াতে হচ্ছে, এই বছর তৃতীয় বছর, খুবই জনপ্রিয় এই মেলা এবং একদম স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছেন মহিলারা, তারা প্রায় 83টা স্টল করা হচ্ছে। কিছু অফিসে মানে আমাদের দফতরের স্টল থাকে, বাইরে সমস্ত স্টল, এবং তারা সেই শুধু তৈরি করছে জিনিস নয়, সামনে তৈরি করছে, সেটা বিক্রি হবে 7 দিন ব্যাপী। এবং পূর্ব যে মেলাগুলোর যেভাবে আর্থিক রোজগারের আপনারা দেখবেন, প্রায় গেল বছরও 26 লক্ষ টাকা এরকম রোজগার হয়েছে এই মেলা থেকে। একটা মেলা তো স্বাভাবিক, এখানে যেমন রোজগারেরও জায়গা, ছোট ছোট করে তাদের কলা প্রদর্শনেরও জায়গা, আর তার সাথে সাথে কিছু মনোরঞ্জক অনুষ্ঠানও হয়, এবং সবটাই নিয়ে একটা পাড়া, একটা ব্লক,
অনেক মানুষ এখানে আসে। স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের এতটাই উদ্যোগ, তারা যেমন যেটা নিতে পারছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সাহায্য এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিং আর কনভার্জেন্সে বিভিন্ন দপ্তরের সঙ্গে তারা যাতে নানাবিধ কাজ করতে ভালোভাবে কাজটা হয়। ম্যাডাম, আগামী লোকসভা নির্বাচনে সিপিএম এর অন্দরমহলে একটা খবর 80% তরুণ যারা আছে তাদের নিয়ে আসা হবে, তার মধ্যে মীনাক্ষী, সায়নদীপ, সৃজন এদের নাম উঠে আসছে, এর আগেও করেছে। কোনো প্রভাব পড়বে মনে হয় কি এই যে নতুনদের নিয়ে আসা হচ্ছে? এখানে 2-3টি বিষয় চলে আসছে এবং সেটা হচ্ছে যে দেখুন, প্রথমত তাদের অবস্থান কিন্তু প্রথম থেকে অপরিষ্কার। প্রথমে তো বলুন তো 2011-র আগে তাদের 34 বছরের যে সরকারের যে সন্ত্রাস হয়েছিল এবং যে খুন রাহাজানি হয়েছিল, তখন তো বামপন্থীরাই ছিল, কিন্তু যারা খুন হয়েছে তারা ন্যায় পেয়েছে। তাহলে সেটা নিয়ে বামপন্থীদের কি বক্তব্য? তারা কি কোনো দিন ক্ষমা চেয়েছে? কোনো অনুশোচনা হয়েছে? এটা এক। দ্বিতীয়ত, বর্তমানে যে ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটা ভারতবর্ষের ইন্ডিয়াকে সামনে রেখে তৈরি হয়েছে, তার মধ্যে তারাও রয়েছে, মাননীয় পার্টি, যেমন আমরা তৃণমূল কংগ্রেস থেকে, সেইখানে তাদের অবস্থানটা কি পরিষ্কার করতে হবে। তৃতীয়ত রইল এবার যারা সেটা সাংগঠনিক ব্যাপার, তাদের সংগঠন কে প্রার্থী হবে সেটা নিয়ে সত্যি আমাদের বক্তব্য থাকে না, কিন্তু এটাও তো ঠিক যে যারা সিনিয়ররা রয়েছেন তারা এখন বিভিন্ন, আমরা দেখেছি বিভিন্ন অর্গানাইজেশনের নামেতে তাদের যারা নতুন যারা আসছে তাদেরকে এগিয়ে দিয়েছে। আমরা এটা কোভিড কালেতেও দেখেছি, বিভিন্ন সব নামেতে রেড এক্সপ্রেস, রেড ভলেন্টিয়ার ইত্যাদি। কিন্তু আমরা বলি যে এদের দিয়ে কিন্তু ইতিহাস আরম্ভ নয়। বামপন্থীদের যে ইতিহাসটা ছিল, যদি সেই আদর্শেই থাকে, সন্ত্রাসী যদি তোমার আদর্শ থাকে, সন্ত্রাসের মধ্যে ক্ষমতা দখল কিংবা ধরে রাখার বিষয়টা থাকে, তাহলে জুনিয়ররা এখন কি ভাবছেন সেটা আমাদের এবং বাংলার মানুষ নিশ্চয়ই জানতে চাই। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। বহুতল আবাসনে আগুন। শহরের বুকে বহুতল আবাসনে আগুন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বহুতল আবাসনের 24টি পরিবার। বহুতলের নিচতলায় ইলেকট্রিক মিটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ধোঁয়া এবং আগুনের শিখা বাড়তে থাকায় আতঙ্কে বহুতল আবাসনের বাসিন্দারা ছোটাছুটি করতে শুরু করেন। তবে বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে আবাসিকদের মধ্যে। থেকে হয়েছে আমাদের ফার্স্ট ফ্লোর তো বেশি, কিভাবে বুঝতে পারলেন? কিভাবে আগুন লাগলো বিষয়টি তদন্ত করে দেখা হোক দাবি তুলেছেন আবাসিকরা। এটি মালদা শহরের সিঙ্গাতলা এলাকার ঘটনা। কি শুনলেন? আমরা এই ফ্ল্যাটেই থাকি, হ্যাঁ, এইখানে আমরা উপরেই ছিলাম, শুনতে পেলাম যে ওখানে আগুন লেগেছে। এখন আমাদের ইলেকট্রিক বোর্ডের ওখানটায় মিটার বক্স দাও দাও করে জ্বলছে। আমরা নিচে এলাম, ওখানে গাড়ি আছে, ওখানে জেনারেটর আছে, যে কোনো সময় একটা বিরাট বড় দুর্ঘটনা হতে পারে বলে আমরা দমকলকে ডেকেছি। আগুনটা মোটামুটি কন্ট্রোলে এসেছে। এখন ইলেকট্রিক সাপ্লাইয়ের খবর দেওয়া হয়েছে, তারা তাদের লোক পাঠাবে, ইনভেস্টিগেশন করে দেখা হবে যে আগুনটা কি কারণে লাগা। কি অনুমান করছেন? শর্ট সার্কিট থেকে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভক্তদের ভিড় কল্যাণেশ্বরী মন্দিরে। বিদায় 2023, স্বাগত 2024। নতুন বছরের প্রথম দিন শুরু হলো মন্দিরে পুজো দিয়ে। এদিন আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড়। মন্দিরের বাইরে পর্যন্ত ভক্তের লাইন দেখা গেল। নতুন বছরে মঙ্গল কামনায় পুজো দিলেন ভক্তরা। ভালো, এমনি সবারই জন্য ভালোই চাইবো, নিজের জন্য ভালোই চাইবো, সবারই জন্য ভালোই হয়। আজকে বছরের প্রথম কিভাবে কাটাবে? ভালো এনজয় করবো, এই তো বেরিয়েছি, দেখা যাক এবার কি হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবির গঙ্গারামপুরে। শীতকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত সংকট দূর করতে রবিবার শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ ও গঙ্গারামপুর রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে একটি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গিয়েছে, শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে তাদের এই যৌথ উদ্যোগ। মূলত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে
মুমূর্ষু রোগীদের রক্ত সংকট দূর করতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন এলাকার 50 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শেষে তাদের হাতে শংসাপত্র ও মেমেন্টো তুলে দেওয়া হয় রোটারি ক্লাব ও শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের তরফে। পাশাপাশি এদিন রামকৃষ্ণ সেবা সংঘের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আগামী 2 ও 3 তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অন্যদিকে গঙ্গারামপুর রোটারি ক্লাবের সভাপতি দেবকুমার বাগচি ও রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক বিবেকানন্দ কুন্ডু একসাথে জানান, মূলত নতুন বছরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দূর করতে রোটারি ক্লাব ও রামকৃষ্ণ সেবা সংঘের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান মহৎ দান, এই কথাকে পাথেয় করেই আমাদের এই উদ্যোগ। পাশাপাশি আগামী দিনে যেন আরো সবাই এই রকম মহান উদ্যোগ নেয় সে আশাই রাখব। এদিন গঙ্গারামপুর শহরের শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। এটা খুবই সময় উপযোগী। গঙ্গারামপুর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এবং গঙ্গারামপুর রোটারি ক্লাবের সহযোগিতায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তাদের এই মহান প্রয়াসকে আমি অভিনন্দন জানাই, প্রশংসা জানাই। রক্তের সংকট প্রবল, ব্লাড ব্যাংকের আমাদের সঞ্চিত রক্তের যোগান প্রায় নেই বললেই চলে। রক্তদাতারা যা রক্ত দিচ্ছেন, প্রতিদিন তারা যা দান করেন সেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কোনো রকমে ব্লাড ব্যাংকে বাঁচিয়ে রেখেছি। এই রকম পরিস্থিতিতে ওনারা যে এগিয়ে এসছেন, আমি ওনাদের সাধুবাদ জানাই। ব্লাড ব্যাংকের তরফ থেকে তথা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের তরফ থেকে রোটারি ক্লাব ও রামকৃষ্ণ মিশনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব। অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে কল্পতরু উৎসব পালিত হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালন করা হয়ে থাকে। এদিন রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যান বাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালিত হয় কল্পতরু উৎসব। এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, আজ ভোর 5টা থেকে শুরু হয়েছে বিশেষ পুজো। এরপরে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমবেত জপ, ধ্যান, বিশেষ আলোচনা এবং দিনটির তাৎপর্য ব্যাখ্যা করবেন উপস্থিত মহারাজেরা। অবশেষে প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। আমি তো প্রতিবারই আসি, আমার এটা মানে প্রতিবারের আসার ইচ্ছা করে আর কি, ভালো লাগে। কি উৎসব আছে আজকে? কল্পতরু। উনি তো সেদিন মানে সবাইকে যে যা চাইছে সবাইকে সব দিয়ে দিচ্ছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।